শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের তারকাকথনের আয়োজনে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। এবং আজকের আয়োজনটা ভীষণ রকমের হেভি ওয়েটেড এবং বিশেষও বটে, কারণ আজকের বিষয়টা অনেক বিশেষ এবং বিশেষ ব্যক্তিত্ব এখানে অবশ্যই এনলিস্টেড আছেন এবং তিনি একজন কিংবদন্তি। আমাদের কি বলবো, আমাদের যে ফ্যান্টাসি বা আমাদের যে সিনেমার যে জগৎটি, সেই জগৎটি পুরোটা জুড়েই তিনি স্তরে স্তরে রয়েছেন তার সৃষ্টির মধ্য দিয়ে। এবং তিনি শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার, এবং তার কথা বলার আগে তাদের বলতে হয় যে আমাদের সকলের অভিভাবক ছিলেন তিনি প্রথমত, এবং তার একটি বর্ণাঢ্য জীবন তো সবাই জানেন, আছেই, ছিলই, এখনও আছে। আমি বলবো তিনি তার অরা, তার প্রেজেন্স উই ফিল এভরিওয়্যার। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে যেটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে তার অটোবায়োগ্রাফি বলা যাবে না, বাট অলমোস্ট অটোবায়োগ্রাফি বলতে পারি, কারণ যিনি বইটি লিখেছেন, রচনা করেছেন, এটি দ্বিতীয় খণ্ড আজকে যেটি নিয়ে আলোচনা করব। তিনি নাম দিয়েছেন প্রথমত খুব ইন্টারেস্টিংলি, ইটস এ পার্সপেক্টিভ ইন আ ওয়ে, একমাত্র উনি সেটি করতে পারে, বলতে পারে এভাবে বলে। সেটি হচ্ছে আগুনের সাথে বসবাস। প্রথম খণ্ডটি বেরিয়েছে আগেই এবং সেটি নিয়ে কী বলবো তুমুল সাড়া পড়েছিল, এটা আমার জানা আছে। এবং এটি আজকে সেকেন্ড এডিশন অফ দ্যাট বুক আমার হাতে রয়েছে, একদম মলাট করা, একদম প্যাকেটেড, ইটস ব্র্যান্ড নিউ। এবং লিখেছেন আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের সহধর্মিনী, আরও একজন কি বলবো সৃষ্টিশীল মানুষ, একজন প্রযোজক সিনেমার, এবং সিনেমার সাথে তার কি বলবো সংযুক্তি তো আছে, আপনারা সবাই জানেন। এবং তিনি একজন লেখকও বট, চমৎকার। এবং তিনি এই নামটি দিয়েছেন আগুনের সাথে বসবাস। তার থেকে আজকে শুরু করি বরং। আমাদের সঙ্গে রয়েছেন জোহরা গাজী, আমাদের আজকের গেস্ট অফ অনার বিশেষ করে, এবং তার সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় সুইটেস্ট পারসন ইন প্রেজেন্স, আমাদের সবার কি বলবো প্রিয় কণ্ঠশিল্পী দিথি আনোয়ার। দিথি আপু আছেন আমাদের সঙ্গে। আজকে শুরু করবো ওনাকে দিয়ে, স্যার ম্যাডামকে দিয়ে করবো আজকে। স্যারের ব্যাপারে জিজ্ঞেস করতে চাই। আমি প্রথমে একটা প্রশ্ন করতে চাই ম্যাডাম, সেটা হচ্ছে যে তার সঙ্গে এই যে যাপিত জীবন আপনার, এটিকে যদি দুইটি শব্দে বা দুইটি সেন্টেন্সে বলতে বলি, কেমন ছিল স্যারের সঙ্গে আপনার এটি বাদে, আগুনের সাথে বসবাস বাদে, কি বলবেন? প্রথমে আমি চ্যানেল আইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর তোমাকেও ধন্যবাদ দিচ্ছি, তুমি এত সুন্দর করে কথা বলছো, সুন্দর করে উপস্থাপন করছো। তো তোমার প্রশ্ন ছিল যে স্যারের সঙ্গে আপনার যাপিত জীবন। হ্যাঁ, দাম্পত্য জীবন আমাদের তো 50 ইয়ার্সের জার্নি, 50 বছরের দাম্পত্য জীবন। তো এক কথায় বলতে বলেছো, মানে আমাদের দাম্পত্য জীবন অনেক অনেক সুখের এবং শান্তির ছিল। আচ্ছা, এখানে একটা মানে ইন্টারেস্টিং মানে কি বলবো বিষয় হচ্ছে যে অনেকে হয়তো রিলেট করবে না এটা, কিন্তু আমি কিন্তু ফিল করতে পারি যে আপনি যখন বললেন, কথাটা বললেন, এর আগেও বললেন একটু আগে, যে আপনি আসলে কিন্তু সুখেই ছিলেন বেশ। এবং আমরা দেখেছি সেটি, এবং আমরা দিথি আপুকে যখন দেখি, উই ফিল দ্য স্ট্রং প্রেজেন্স অফ মানে স্যারের যে কি বলবো নীতি, এথিক্স, এভরিথিং কিন্তু রিপ্রেজেন্ট করে এবং রিফ্লেক্স ওনার মাধ্যমে দেখতে পাই আমরা সবাই। মানে পুরোই বাবা, বাবার আদর্শ, আমরা আসলে বাবাকে ধারণ করি। বাবার আদর্শ, বাবার ব্যক্তিত্ব। মানে আমার দুই ছেলে মেয়ে, আমার তো এক ছেলে এক মেয়ে, বড় মানে ছেলে বড় উপল আর দিঠি ছোট। ইন্টারেস্টিং কি ওদের দুই ভাই বোনের কিন্তু একই দিনে জন্ম, 9th মার্চ। এটা আমরা জানি কিন্তু অনেকে হয়তো জানে না, দর্শকদের জন্য 2 বছরের ডিফারেন্স। হ্যাঁ, তো ওরা দুজনেই বাবার আদর্শ, বাবার ব্যক্তিত্ব, বাবার পার্সোনালিটি, মানে পুরোই একদম। দ্বিতীয় কাছ থেকে আমি অনেক সময় পারসেপশন নিয়েছি, কিন্তু আজকে আপনার কাছ থেকে বিশেষ করে নিব, যেহেতু বইটি আজকে আমরা দেখাচ্ছি দর্শকদেরকে। এটি 23 মেতে বেরিয়েছে যদিও, কিন্তু আজকে আমরা বিশেষ করে এটা নিয়ে আলোচনা করতে চাই। দ্বিতীয় খণ্ডতে কি কি বিষয়গুলো উঠে এসেছে? হ্যাঁ, প্রথম খণ্ডটা তো আমি লিখেছি ওর ব্যক্তি জীবন নিয়ে, আর দ্বিতীয় খণ্ডটা ওর কর্মজীবন নিয়ে। ওর তো মানে ওর সাথে যখন যেখানে যেতাম, মানে সারা দেশের সর্বস্তরের মানুষ তো ওকে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং ওর সম্পর্কে জানতে চায়। সেজন্যই আসলে আমার এই বই লেখার উদ্যোগ। মানে সবাই যাকে এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে, তাদের তো জানার অধিকার আছে। হ্যাঁ, যখন যেখানে যেতাম বলতো যে ওনার কর্মজীবন সম্পর্কে তো আমরা মোটামুটি জানি, তো জানতে ইচ্ছে করে ওনার মানে ব্যক্তি জীবনে উনি কেমন ছিলেন। তো সেজন্যই আমার আগুনের সাথে বসবাস 1 তার ব্যক্তি জীবন নিয়ে লেখা, আর এখন লিখছি আমি তার কর্মজীবন নিয়ে। তার তো 60 বছরের কর্মজীবন, তো 60 বছর তো একেবারে লেখা কঠিন, আর বইটা
তো ভলিউম অনেক আর মোটা হয়ে যাবে। পার্সোনাল আসলে অনেক ভলিউম আছে, সেটা লিখতে যাও লিখতে পারা সম্ভব না তো আসলে। সেজন্য আমি এই বইটাতে লিখেছি তার 60 আর 70 দশক নিয়ে। Okay. তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আমি তার পুরো 60 বছরের কর্মজীবন নিয়ে লিখবো আর কি। আচ্ছা, দ্বিতীয় কাছ থেকে আমি অনেক কিছু জানবো, তারপর আজকে ম্যাডামের কাছে বেশি থাকতে চাই। জোহরা গাজীর কাছে একটা প্রশ্ন থাকবে যে এই বইতে কি কি মজার বিষয় আসলে উঠে এসেছে, যেহেতু এখন আমি পড়াতে পারছি না দর্শকদেরকে, তারা নিশ্চয়ই পড়বেন অবশ্যই। এবং ফার্স্ট আমি ছবিটা দেখাতে চাই দর্শকদেরকে। এই ছবিটা কি এটা ছিল তাদের 25 বছরের আমাদের Silver Jubilee। ম্যারেজ অ্যানিভার্সারির ছবি। ওয়াও, সেই ছবি। এই ছবি নিয়ে একটু স্মৃতি শুনি তাহলে, মানে ওই সময়টার কথা যদি একটু। হ্যাঁ, 25 বছরের দাম্পত্য জীবন ওটা আমরা ও অনেক মজা করে, অনেক মানে আনন্দ ফুর্তির মাধ্যমে এটা সেলিব্রেট করে আর কি একটা হোটেলে। ওকে, সবসময় করতেন নিশ্চয়ই। এবং দ্বিতীয় পরে অনেক সেলিব্রেট করেছেন সেই। হ্যাঁ, বাবার মার ম্যারেজ অ্যানিভার্সারি প্লাস আমার এবং ভাইয়ের জন্মদিন যেটা একই দিনে, তো বাবা সেটাও খুব বড় করে পালন করতেন এবং সেখানে চলচ্চিত্রের সঙ্গীতের সব মানুষদের আমন্ত্রণ করতেন। তো এটা পুরো নাম হয়ে গিয়েছিল যে বছরে 2টা পার্টি গাজী সাহেবের বাসায় হবে, একটা তার ছেলেমেয়ের জন্মদিন, একটা তার নিজের বিবাহ বার্ষিকী। ইট ইজ টোটালি সার্টেনলি আপনারা যেটা ধারণা করছেন, ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস ওয়ান, লাইক দ্য পেজ থ্রি ওয়ান্স, যেখানে আসলে সব সেলিব্রিটিদের প্রেজেন্স থাকে এবং দে এনজয় ইট লট। ম্যাডাম, এই বইতে যে বিষয়গুলো আপনি বললেন 60 বা 70 দশকের কাজগুলো নিয়ে কথা এসেছে, ব্যক্তি কাজী মাজহারুল আনোয়ারের, কি বলবেন আজকে বই সম্পর্কে যদি একটু বলতে বলি? বই সম্পর্কে বলবো এটাই যে এখানে বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার আছে বিয়ের আগে গাজী মাজহারুল আনোয়ারের শ্বশুর বাড়ি। ওকে, সেটা আমি একটু শুনি। হ্যাঁ, সেটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার। সেটা বিয়ের আগে, অনেক আগে। হ্যাঁ, বিয়ের আগে একটা ওই যে দুই ভাই, জহির রায়হান পরিচালিত দুই ভাইয়ের শুটিং হচ্ছিল কুমিল্লা। ওকে, জহির রায়হান পরিচালিত দুই ভাই ছবি। তো ওই ছবির মানে শুটিং তো হচ্ছিল রাস্তায় কুমিল্লা। তো আমাদের তো সিনেমা হল ছিল রাস্তার পাড়েই, আর সিনেমা হল সাথে বাসা ছিল আর কি। হ্যাঁ, তো ওখানে তো তখন তো মফস্বল শহর কুমিল্লা, রাজ্জাক, ওই ছবির নায়িকা ছিল সুচন্দা। হ্যাঁ, তখনও ববিতা ছবিতে নামে নাই, তো শুটিং হচ্ছিল। তো আমাদের তো সিনেমা হল আছে, দীপিকা সিনেমা হল। তো অনেক আমাদের বাসার পাশেই রাস্তার মধ্যে অনেক ভিড়। তা আমি আব্বাকে জিজ্ঞেস করলাম যে এত ভিড় কেন? বলে যে এখানে জহির রায়হান সাহেব দুই ভাই ছবির শুটিং হচ্ছে। রাজ্জাক, তখন তো রাজ্জাক একেবারে, রাজ্জাক সাহেব সুচন্দা জুটি অনেক জনপ্রিয়, তো এই জন্য লোকজন অনেক ভিড় শুটিং দেখার জন্য। তো আমার আব্বাও কিন্তু আবার মানে সংস্কৃতি মনা ছিলেন। তো উনি যেহেতু আমাদের সিনেমা হল আছে, তো সিনেমা হলেও কিন্তু শুটিং হবে। তখন আব্বা ওনাদেরকে আমাদের বাসায় নিয়ে আসলেন। তখন তো আমি ওখানে পরবর্তী পর্যায়ে আমি জানতে পেরেছি ওখানে গাজী সাহেব ছিলেন। আচ্ছা, ওকে, আমি তো ওনাকে চিনি না। রাজ্জাক, সুচন্দা, ববিতাকে নিয়ে আমরা ব্যস্ত, পরিচয় করিয়ে দিলেন। তখন ওর সাথে যখন আমার বিয়ে হয়, ওই ঘটনাগুলো কিন্তু আছে এখানে। হ্যাঁ, তো ববিতা তখনও ছবিতে নামে নেই। তা আমি জিজ্ঞেস করছি আপনি কি পড়েন বা কোন ক্লাসে? তো ববিতা তখন ক্লাস 8-এ পড়তো। আর কাকতালীয় ব্যাপার, আমিও কিন্তু তখন ক্লাস 8-এ পড়তাম। তার মানে আমরা ওইভাবে ফ্রেন্ডশিপ হয়ে গেল। তো আমি জিজ্ঞেস করলাম যে ছবিতে নামার ইচ্ছা আছে? বলে যে এখনো বলতে পারছি না, আপা জানে, মানে সুচন্দা আপা জানে, দুলাভাই জানে জহিরান। আচ্ছা, তারপরে ওর সাথে যখন বিয়ে হলো, আমি যখন গল্প করছিলাম যে এরকম এরকম, ও আমাকে বলল আমি কিন্তু বিয়ের আগে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। আমি সারপ্রাইজ হচ্ছি যে স্যারের পার্সোনালিটি কিভাবে মানে আনফলোড গেল ম্যাডামের কাছে। ও বললো যে আমি কিন্তু বিয়ের আগে তোমাদের বাড়িতে গিয়েছি। তা আমি বললাম গিয়েছো মানে? ওই যে দুই ভাই ছবির শুটিং হচ্ছিল, তোমার আব্বা আমাদেরকে বাসায় নিমন্ত্রণ করলেন, তো আমিও ছিলাম ওই ছবির, যেহেতু ওই ছবির গান আমি লিখেছি, সবগুলো গান, 6টা গান ছিল।
ওই 6টা গান আমি লিখেছি ওখানে। চমৎকার। কিন্তু তখন বাবার সাথে ওভাবে পরিচয় হয়নি, বুঝতে পারেনি যে গাজী মাজহারুল আনোয়ার। কিন্তু আমি একটা মজার কথা বলি, পরবর্তীতে যখন এই ব্যক্তির সঙ্গে তার বিয়ে ঠিক হলো, সে তো বাবার গান রেডিওতে শুনতো, ওইভাবে বাবার ভক্ত ছিল। তখন সে আমার নানাকে বলেছিল যে আমি ওনার ভক্ত ঠিক আছে, তাই বলে একটা বুড়ো লোকের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। এই লোকটা ছোটবেলা থেকে আমি শুনছি তার নাম, নিশ্চয়ই অনেক বয়স। হ্যাঁ রাইট, আমি তো ওই ছোটবেলা স্প্যানটার থেকে কারণে শুনছি তো, তার আমার ধারণা হয়েছিল এই লোকটা তো অনেক বয়স্ক। আমি তো গান পছন্দ করি, গান ভালোবাসি, তো আমি তো রেডিওতে তখন ওনার নাম তো আমি শুনছি, ওনার গান আমি পছন্দ করি, তো আমার ধারণা ছিল লোকটা বয়স্ক হবে। ওই বিষয়টা ট্রান্সলেটস ইনটু হিজ prolonged career that is contributed to this industry, and we preserve it, we cherish all his creations আজ পর্যন্ত। ম্যাডাম, এটা তো একটা মজার গল্প শুনলাম আমরা, এখন কত মজার মজার বিষয় উঠে এসছে। আমার কাছে কেন জানি মনে হয় আপনাদের পরিবারের কাছে অনেক গল্প আছে যেগুলো আমরা শুনতে পাই। অনেক অনেক গল্প, অনেক গল্প। তাদের বিয়ের গল্পটাই অনেক মজা। আমাদের বিয়ের গল্পটাই তো অনেক মজা। হ্যাঁ, বিয়ের গল্পটা হলো তো বিয়ের দিন, হ্যাঁ ওখানে তো তখন তো মানে রাজ্জাক সাহেব তো একেবারে হট কেক, হ্যাঁ মফস্বল শহর, এখানে আমাদের বিয়েতে তো নায়ক নায়িকা সবাই কুমিল্লায় আর কুমিল্লায়। আর আমিও কিন্তু পরিচিত ছিলাম, আমি অ্যাথলেট ছিলাম, আমার নাম ছিল কুমিল্লার ঘোড়া, কারণ আমার সব রানিং আইটেম ছিল, 100 মিটার, 200 মিটার, 400 মিটার রান। তারপরে আমি তো তখন তো ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ছিল, আমি কিন্তু ইস্ট পাকিস্তান চ্যাম্পিয়ন ইয়েতে ব্যাডমিন্টনে, হ্যাঁ। আর রানিং আইটেমে সবসময় আমি ফার্স্ট হতাম, আর লং জাম্পে কিন্তু আমার রেকর্ড ছিল 14 ফিট 9.5 ইঞ্চি। সো ফার আই নো, আমি জানি যে আমার এই রেকর্ডটা এখন পর্যন্ত কেউ ব্রেক করতে পারেনি, এটা আমি শুনেছি, ব্রেক করতে পারেনি। তো যাই হোক, সব তো রানিং, সবসময় রানে আমি ফার্স্ট হতাম, লং জাম্পে ফার্স্ট হতাম, হাই জাম্পে ফার্স্ট হতাম, যার জন্য আমার নাম দিয়েছিল কুমিল্লার ঘোড়া। ওকে, তো সিনেমার সাথে ম্যাডাম আপনার সংযুক্তি কি তো ছোটবেলা থেকেই ছিল, মানে দেখার ব্যাপারটা, আগ্রহটা ছিল কি? হ্যাঁ, সিনেমার আগ্রহ ছিল, কারণ আমাদের তো সিনেমা হল, পাশেই তো সিনেমা হল, দীপিকা সিনেমা হল। তো যেটা বলতে নিয়েছিলাম, তো যার ফলে এখানে তো রাজ্জাক, কবরী, শাবানা, মানে একেবারে তো হুলুস্থুল ব্যাপার মফস্বল জন্য। আর আমিও পরিচিত, মানে সবাই একের হুমড়ি খেয়ে পড়েছে, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা তো এসছেনি, আর যারা দাওয়াত পায়নি সবাই চলে এসছে নায়ক নায়িকার দেখার জন্য। তারা কি দাওয়াত খেলো নাকি দেখে চলে গেল? মানে খেলো, কেউ 2বার খেয়েছে, কেউ 3বার খেয়েছে, যার ফলে খাওয়া শর্ট পড়ে গিয়েছিল। তখন আমার আব্বা তো নার্ভাস হয়ে গেছে, হ্যাঁ আসল মেহমানই তো খাওয়ার বাকি। তখন আমার আব্বা আবার খাওয়া বসালেন, তখন খাওয়া একটু দেরি হবে না, তখন রাজ্জাক সাহেব আমাকে বললেন যে তালে সাহেব, আপনার রান্না বসানোর দরকার নেই, আমাদের মাল ডেলিভারি দিয়ে দেন। রাইট, ও মানে কাদের কথা বলছি আমরা, সেটাই, বিগ নেমস ইন ইন্ডাস্ট্রি। এবং রাজ্জাক স্যার তো সেই কি বলবো, ওরা শেষ পর্যন্ত ছিল আসলে, একদম যেখানে হেঁটে যেত। এবং সেম গোজ ফর গাজী মাজহারুল আনোয়ার স্যার, ওনার সৃষ্টির বিষয়গুলো, ওনার উইজডমটা বোঝা যেত আসলে, যেখানে বসতেন, যেভাবে হাঁটতেন। আমি সবসময় শেয়ার করেছি আপনার সঙ্গে যখনই দেখা হয়েছে। কিন্তু আপনি আসলে কিভাবে সেটা ফিল করতেন বাড়িতে? আমি মানে ও তো খুব তাড়াতাড়ি গান লিখতো, মানে একটা গান লিখতে 10-15 মিনিটের বেশি তার সময় লাগতো না, কিন্তু ট্যাকটিক্সটা আমি জানি। ওকে, জানি, মানে মানে জীবন, মানে মানুষের জীবন নিয়ে কোনো না কোনো জীবনধর্মী কোনো না কোনো ঘটনা তাকে টাচ করতো, যার ফলে ও তো ক্রিয়েটিভ লোক, তো সারাক্ষণ তার মাথায় ক্রিয়েশন ছাড়া আর কোনো। কিরকম থাকতো বিষয়গুলো আসলে, সারাদিন কিভাবে কাটাতেন তিনি? আমি বলি, মানে সারাক্ষণ তো তার মাথার মধ্যে গান আর সিনেমা। অনেকে সালাম দিয়ে যেত, আব্বু খেয়াল করতো না, তো অনেকে আমার সাথে কমপ্লেইন করতো যে তোমার বাবাটা না একটু রুড আছে, মানে সালাম দিলে উত্তর দেয় না, বাবা তো অন্য জগতে। হ্যাঁ, ও তো সারাক্ষণ তার ক্রিয়েশন নিয়ে ব্যস্ত থাকতো, মানে মানুষের জীবনের মানে কোনো না কোনো ঘটনা তাকে এমনভাবে টাচ করতো, ওই ঘটনা নিয়ে সে চিন্তা করত এবং হৃদয়ে ধারণ করে মানে সুন্দর কথামালা দিয়ে মাথার মধ্যে কিন্তু গান লিখে ফেলতো। ওইটাই ছিল বিল্ডিং ব্লকস আর কি। হ্যাঁ, লিখে ফেলতো। তারপরে যখন হ্যাঁ বলবো, যখন কোনো মিউজিক ডিরেক্টর আসতো বা ডাইরেক্ট ছবির পরিচালক প্রযোজক
আসতো, এসে বলতো গাজী ভাই আমার একটা ছবির গানের দরকার কিংবা টেলিভিশনে গানের দরকার, এইরকম একটা গান লাগবে। তখন তো ওর ভাবনার সাথে মিলে যেত, চট করে 10 মিনিটের মধ্যে একটা গান লিখে ফেলতো। এরকম একটা গানের কথা আমি বলি, সেটা হলো রুনা লায়লার গাওয়া আর সুবল দাসের সুর, পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না। এটার একটা মজার ঘটনা আছে। ও তখন ক্লাস 7-এ কি 8-এ পড়ে, স্কুলে পড়ে। তাদের বাড়িতে একটা মেয়ে ছিল, ওই বাড়িতেই আরেকটা ছেলে। ওই মেয়েটা ওই ছেলেটাকে খুব পছন্দ করতো, ভালোবাসতো, সাংঘাতিকভাবে ভালোবাসতো, কিন্তু কোনোদিন প্রকাশ করতো না, করে নাই। আর তখন তো ছিল না, মানে লিপস্টিকের যুগ ছিল না, তো ওই ছেলেটাকে অ্যাট্রাক্ট করার জন্য সে সবসময় পান খেয়ে ঠোঁট লাল করে রাখতো। কিন্তু ছেলেটা কখনো বুঝতে পারে নাই, বলে নাই তো মুখ ফুটে কখনো। ছেলেটা বাইরে চলে যায়, বাইরে গিয়ে বিয়ে করে ফেলে, আর মেয়েটার আর বিয়ে হয় না। তারপরে মেয়েটা কি করলো, আত্মহত্যা করলো। ওই জিনিসটা তার মাথায় মানে ঢুকে গেছে। তখন সুবলদা একদিন টেলিভিশনে গান করবে, রুনা লালা গাইবে। তো সুবলদা বলল যে গাজী, সুবলদা কিন্তু ওকে খুব আদর করতো, ছেলের মতো তুই তুই করে বলতো, গাজী মানে বাংলাদেশ টেলিভিশনে আমার একটা গান লাগবে, রুনা লালা গাইবে, গানের আমি এরকম একটা গান চাই। ওইটা তখন তার মনে পড়ে গেল ওই মেয়েটার ঘটনা, চট করে 10 মিনিটে লিখে ফেললো, পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না, কপালের গান বাঁকা বলে মাঝি তরি বাইল না। এই গানটার আরেকটা এই যে ভারতের বিখ্যাত গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, উনি একবার বাংলাদেশে এসেছিলেন। তো এসে মানে ওকে খুব পছন্দ করতো, একদম তুই তুই এত আদর করতো, তুই তুই করে বলতো। তখন ওর আসার পরে হাত নিয়ে চুমু খেয়ে বলল যে গাজী, আমি এত হাজার হাজার গান লিখেছি, কিন্তু এত সুন্দর কথা তো আমার কলম থেকে কখনো বের হয় নাই, তুই কিভাবে লিখলি যে কপালের গান বাঁকা বলে মাঝি তরি বাইল না। সত্যি এটা কি? হ্যাঁ, আরেকটা এই প্রসঙ্গে আরেকটা কথা, আরেকটা গান আছে যে তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আলাউদ্দিন আলীর সুর আর রথীন্দ্রনাথ গেয়েছিল। তো ওই গানের মধ্যে একটা কথা আছে, পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই। তুই এই কথাটা কিভাবে লিখলি বল, পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই। ওই একই সময়ে হাতে চুমু খেয়ে বললো আর কি। তো এটা তো অনেক, দুটো গানের কথা বলছে, উল্লেখ করছেন, কিন্তু এরকম আরো অনেক গান আছে, বাস্তবতা নিয়ে অনেক বিখ্যাত সবই বিখ্যাত, আমার কাছে মনে হয় সবই বিখ্যাত। হ্যাঁ, যেমন আরেকটা গানের কথা আমি বলি, এটা আসলে মানে ও যেহেতু ক্রিয়েটিভ লোক, সৃজনশীল লোক, কখন যে তার মাথায় কোনটা ঢুকে যায় এটা তো বলা মুশকিল। আরেকটা গানের কথা বলি, একটা ছবির গান, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। হ্যাঁ, এটা একদিন আলোচনা হচ্ছিল, একটা ফ্যামিলি আমাদের গেট টুগেদার ছিল, তো সেখানে ওর এক খালু, হ্যাঁ, মানে আলোচনা বলছিল আমার এত বয়স হয়ে গেছে, আমার এত বয়স হয়ে গেছে। তখন খালু বললেন যে গাজী, তোরা কি বলস, এত বয়স হয়ে গেছে, এত বয়স হয়ে গেছে, আসলে কি চিন্তা করে দেখতো মানুষের বয়স কি বাড়ে না কমে? ওইটা কিন্তু তার মাথায়, আসলে তো মানুষের বয়স তো বাড়ছে না, কমছে, বাড়ছে না তো, কমছে। তো ওইরকম একটা কি যেন ছবির নাম, ওই ছবির ডাইরেক্টর বললো আমার এরকম একটা গান লাগবে, হ্যাঁ, তখনই সবকিছু মানে ওনার সামনেই ক্রিয়েটিভিটি থাকতো, আসলে পিক আপ করতেন। ওই যে বললাম, মাথায় তো তার কারখানা। রাইট। আচ্ছা, দ্বিতীয় আপনার কাছে খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন রাখতে চাই এখন। তাহলে স্যারের আশেপাশে থাকার কারণে ভুলে যান যে আপনি একটা স্টার কিড ছিলেন, বা স্যার এত বড় একটা মানুষের আপনি ফিল করতেন নিশ্চয়ই বাবার কাছে থাকতে। এটা কি আপনাকে ইম্প্যাক্ট করতো, বিং ক্রিয়েটিভ, মোর ক্রিয়েটিভ ইন ইয়োর লাইফ, ইয়োর প্রফেশন? এটা বোধহয় অটোমেটিক, মানে হয় না যে তুমি যেটা বলছিলে যে বাবার যে অরা, তো বাবার আশেপাশে থাকলে সঙ্গীত এই বিষয়টা অটোমেটিক তোমার রন্ধ্রে রন্ধ্রে ঢুকেই যাবে। কারণ হ্যাঁ, কারণ বাবা তো সঙ্গীতের পাশাপাশি চলচ্চিত্রেরও মানুষ, কিন্তু আমি কিন্তু চলচ্চিত্রে যাইনি। তার কারণ একটাই, তার সঙ্গীতের বিষয়টা আমাকে আকৃষ্ট করে রাখতো। আর বাবার সাথে আমার সম্পর্কটা এমন ছিল, ওই যে মা বলছিলেন না যে সারাক্ষণ মাথার ভেতর গান, হাঁটতে হাঁটতে ওনার গানের দুটো লাইন মাথায় আসলো, সাথে সাথে একটা সুরও চিন্তা
চিন্তা করতেন। আর আমাকে বিয়ের আগে আমাকে বলতেন, মা হারমোনিয়ামটা জলদি নিয়ে আসো, 2টো লাইন একটু হারমোনিয়ামে তুলে রাখো, মানে যখন তোমার কাকুরা আসবে, কাকুরা বলতে সেই শ্রদ্ধেয় সত্য শাহ আলাউদ্দিন আলী সুবলদার, আনোয়ার পারভেজ আসবে, গেয়ে শোনাবে। এরকম অনেক গান কিন্তু আমি 2টো লাইন গেয়ে গিয়ে ওনাদের শোনাতাম। পরবর্তীতে দেখতাম কি এটাই একটা কালজয়ী গানে রূপান্তরিত হয়েছে, এবং আমার কাছে খুব গর্ব লাগে যে আমি বাবার অনেক কালজয়ী গানের সাক্ষী, সামনে বসে গানগুলো আমরা সেটা হিংসা করি। তা ওর বাবারও তো ইচ্ছা ছিল যে আমার মেয়ে সঙ্গীত শিল্পী হবে, কারণ ও যখন জন্ম নেয় শিশুরা তো জন্মের পরে কেঁদে ওঠে না, তো ওর কেঁদে উঠেছিল তখন। হ্যাঁ, গাজী সাহেব বলল, বাহ, ওর গলায় তো স্কেল পেয়েছিল মনে হয়, সুন্দর সুর আছে। তখন থেকেই বোধহয় তার ইচ্ছে ছিল যে তার মেয়ে একদিন সঙ্গীত শিল্পী হবে। তো আল্লাহর রহমতে ওর আশা পূরণ হয়েছে। হ্যাঁ, আমার মেয়ে আল্লাহর রহমতে সঙ্গীত শিল্পী হয়েছে। আল্লাহর রহমতে সবার দোয়ায় একটা ভালো পজিশনে আছে, নিজের যোগ্যতাই ভালো পজিশনে আছে। এবং দ্য হাম্বলনেস যেটা আছে, ওর যখন 8 বছর বয়স ছিল তখন ওই জন্মদিনে ওর বাবা ওকে একটা হারমোনিয়াম কিনে দেয়, সাথে একটা গান লিখে দেয় এবং গানের শুরু করে দেয়। বোনাস ছিল গানটা 2 লাইন শোনাও না, বার্থডে গিফট। ও গানটা ছিল এমন, আমি 8 বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা, কত ভালোবাসি আমায় তোমরা জানো না, আমি 8 বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা। স্যারকে যে কোনো কিছু দিলে মনে লিখতে পারতেন আমার কাছে। তবে আমি একটা সিক্রেট বলি, বাবার 2টো শব্দের প্রতি খুব দুর্বলতা ছিল, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে চোখ, এবং এই 2টো শব্দ দিয়ে বাবার অসংখ্য গান রয়েছে, এবং দেখা যায় যে প্রত্যেকটি গানই সফল। স্যার কি বলেছেন কখনো এভাবে করে যে এই 2টো শব্দ আমার খুব? বলতে হতো না, আমরা বুঝে নিতাম, মানে কথায় কথায় মা চলে আসতো। আর আমাকে কখনো দিঠি বলে ডাকেননি, মানে ডেকেছি কিনা আমার মনে পড়ে না, মাই ডাকতো। আমরা তো তাই দেখেছি। এবং আমরা আরো সিক্রেট জানতে চাই, যদি আরো মনে পড়ে আমাদের বলতে পারেন, আমরা শুনতে চাই আসলে। একটু বইয়ে ফিরে আবারও, বইটি তো অনেকে ইতিমধ্যে পড়েছে নিশ্চয়ই। হ্যাঁ, এবার কি বলছে আসলে, মানুষের মুখ থেকে কি শুনছেন, পাঠকরা কি বলছে? অনেক অনেক সাড়া পেয়েছি, অনেক সাড়া। প্রথমটাই তো অনেক সাড়া পেয়েছিলেন, কারণ হয়েছে কি প্রথম বইটা তো মানে গত বইমেলায় রিলিজ হয়েছিল, তো যতটুকু আমি জানি এটা হাইয়েস্ট সেল হয়েছিল। একটা নাম সবাই বলছিল যে নামটাই নাকি অনেক, আমি তো একটু বললাম শুরুতে, আগুনের সাথে বসবাস। অনেকে মনে করতো গাজী সাহেব বোধহয় অনেক রাগী। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করতো, ভাবি গাজী ভাই কি অনেক রাগী ছিলেন? না না, বইটা পড়লেই তো বুঝতে পারবেন, এটা আমি বুঝিয়েছি প্রতিভার আগুন। একদম আমার উপলব্ধি হয়েছে যে আমি আগুনের সাথে বসবাস করেছি, সেই জন্য এই নামটা দেওয়া। তার সঙ্গে বসবাস তো এটাই আসলে অনেক সাড়া পেয়েছি। আমি তো জীবনে এক কলমও লিখিনি, জীবনে আমি এক কলমও লিখিনি। আমি ওকে জিজ্ঞেস করতাম, ওর গানগুলা তো মানে শব্দ চয়ন, ও অত কিন্তু কঠিন শব্দ ইউজ করতো না। ওর গান মানে ভাবের গভীরতা থাকতো অনেক, কিন্তু সে সহজ সরল ভাষা এটা প্রেজেন্ট করতো। এটাই তার বৈশিষ্ট্য ছিল, কোনো কঠিন কথা ইউজ করতো তো না। আমি মানে ভাবের গভীরতা এত থাকতো, আমি মাঝে মাঝে ওকে জিজ্ঞেস করতাম যে তুমি এত সুন্দর কথা, আর ওকে না উপমার দেবতা বলা হতো, এত সুন্দর উপমা, এত সুন্দর কথা তুমি কিভাবে লিখো? আমাকে বলতো, হাসতে হাসতে বলতো, চেষ্টা করলে তুমিও পারবে। আমি তো হেসেই উড়িয়ে দিতাম। আমি একটা বাবার টেকনিক বলতে চাই। আমি দেখতাম যেটা, বাবা গান লেখার সময় প্রথমে না ছন্দগুলো মিলাতো, যেমন কালো ভালো, তারপরে সে সেন্টেন্স বানাতো। বড় একটা সিক্রেট। হ্যাঁ, এটা কিন্তু একটা সিক্রেট আমি দেখতাম, এবং মাঝে মাঝে আমি চেষ্টা করি, এটা আমার কাজ হয়, কোনো কাজ হয় না, মানে নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। বাট বাবাকে আমি দেখতাম যে এই জিনিসটা করতো, মানে শুরুতেই যে একটা সেন্টেন্স লিখে ফেলছে এটা করতো না। আমরা কিন্তু খুব বিশ্বাস করতে চাই যে স্যারের কোনো ক্রিয়েটিভিটি ট্রান্সেন্ড করলে আপনার মধ্যে দিয়ে হয়তো বেশি করবে, ফ্লো করবে মনে হয় আর কি। ইউ গিভ দ্যাট এসেন্স টু আস, আমাদের কাছে মনে হয় সেটাই, এটা একটা সিক্রেট বাবার। রাইট, আরেকটা সিক্রেট বলতে পারেন, অসুবিধা, আমরা থামাবো না। আচ্ছা, এবারে বইটি নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, এবারে বইটা তো আমি কর্মজীবন নিয়ে লিখেছি, 60 এবং 70 দশকটা, বিশেষ করে 60 আর 70 দশক। হ্যাঁ, এখানে কিন্তু অনেক
সুন্দর ইন্টারেস্টিং ঘটনা আছে কিন্তু আজকে একটা বুলেট পয়েন্ট দিবেন একটা যেমন ওর তো জি। প্রথম ফিল্মের গান হলো আকাশের হাতে আছে একরাশ নীল। তখন তো রেডিওতে একেবারে সে ব্যস্ত, মানে এত মানে রীতিমতো রেডিওতে একটা চেয়ার আর টেবিল ওর জন্য বরাদ্দ থাকতো। যখন যেই সুরকার আসতো, গাজী আমার একটা গান লাগবে এই বিষয়বস্তু, আমার এই গান লাগবে একটা বিষয়, ওরকম সত্য সাহাও রেডিওতে কাজ করতেন। তখন ওকে একদিন বললেন যে সত্যদা বললেন যে তুমি তো অনেক না আপনি তো অনেক বিজি, অনেক সুন্দর সুন্দর গান লিখছেন, হ্যাঁ অনেক জনপ্রিয় হয়েছে আপনার গান, তা আপনি কি ফিল্মে কাজ করবেন? তখন ও হেসে বলল, মানে ফিল্মে তো একটা আলাদা মানুষের একটা স্যারের কি এরকম প্ল্যান থাকে। ছিল কখনো, বলেছেন কখনো যে আমি ফিল্মে কোনোদিন কাজ করতে চাই, বা না, কোনো ছিল না? না না উনি কি কাজের জন্য কাজ করতেন? হ্যাঁ, আসলে? ওটা তো সুযোগ ছিল না। এর মধ্যে আমি একটা কথা বলি, ও কিন্তু মেডিকেল স্টুডেন্ট ছিল, আমি জানি। আর ও তো অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। তো ওর আব্বার মানে আমার শ্বশুরের ইচ্ছা ছিল ও ডাক্তার হবে, কিন্তু ও 3rd ইয়ার পর্যন্ত পড়েছে। 3rd ইয়ারে যখন লাশ কাটা শুরু হলো, ও তো সফট হার্টেড, ওটা সে পারতো না, সহ্য করতে পারতো না। তখন ওর কলিগ ওকে বলল, লাশ যখন কাটতে হতো তখন ওর কলিগকে দিয়ে লাশ Dissection করতো। হ্যাঁ কাটতো আর কি। তখন কলিগ বলছিল যে গাজী তুমি তো ডাক্তার হলেও ভালো ডাক্তার হতে পারবা না, কারণ তুমি তো মানুষের অর্গান সম্বন্ধে কোনো কিছুই, কিন্তু উনি কিন্তু ডাক্তারই হয়েছেন আসলে হ্যাঁ তুমি ultimately। বরং যেই লাইনে আছো, মানে যেই লাইনে তোমার ইন্টারেস্ট সেই লাইনে চলে যাও। তখন মেডিকেল কলেজে একটা নাটক হয়েছিল, হ্যাঁ সেই নাটকে একটা গানের দরকার ছিল, সেই গান লেখার কথা ছিল আবু হানা মুস্তফা কামাল সাহেব। তো উনি কোনো কারণে উনি আসতে পারেন নাই। তখন ও মানে আস্তে আস্তে হেসিটেট করে বলল, আমি একটু ট্রাই করি, আমাকে একটু ট্রাই করতে দেন। তারপরে লিখলো গানের কথা, বুঝেছি মনের বনে রং লেগেছে। এই গানটি গেয়েছিল ফরিদা ইয়াসমিন, আর সুর করেছিলেন নাজমুল হুদা বাচ্চু। উনি গায়কও ছিলেন, আবার সুরও করতেন আর কি। প্রথম গান তার লেখা, প্রথম তার জীবনের প্রথম গান। আচ্ছা, তো ওইভাবে তো রেডিওতে ওই যে বললাম একটু আগে, এত জনপ্রিয় সে, ওই জন্য গান চায়, রেডিওতে একদম টেবিল চেয়ার তার জন্য বরাদ্দ থাকতো। এই সময় সত্যদা এসে বলল, আপনি কি ছবিতে কাজ করবেন? তখন ছবিতে কাজ করার প্রতি তো সবারই একটা আলাদা হ্যাঁ আকাঙ্ক্ষা থাকে, হ্যাঁ করব। ও বলল যে হ্যাঁ আমি করব। তারপরে সত্যদা ওকে সুভাষ দত্তর কাছে নিয়ে গেলেন। সুভাষ দত্ত তো তখন একেবারে রমরমা অবস্থা, বিভিন্ন জায়গা থেকে পুরস্কৃত হচ্ছেন, উনি তো অনেক ট্যালেন্টেড। তখন ওকে দেখে সুভাষ দত্ত বললেন, এই সত্য তুমি কাকে নিয়ে এসছো? ও লিখবে এই বাচ্চা ছেলে দাড়ি গোফে তো ঠিক মতো উঠিনি, ও লিখবে আমার গান। সত্যতা একটু নার্ভাস হয়ে গেলেন, বললেন যে দাদা যখন নিয়ে এসছে একটু ট্রাই করে দেখেন না। তারপর উনি একটু তাচ্ছিল্যভাবে ছবির সিকোয়েন্স বুঝিয়ে দিয়ে উনি ভিতরে চলে গেলেন। সত্যদাও তখন সুর করলেন আকাশের হাতে আছে একরাশ নীল, মোমেন্ট অফ ট্রুথ। হ্যাঁ, তখন এই গানটা শুনে দত্তদা ঘর থেকে বেরিয়ে আসলেন, সত্য খুব সুন্দর হচ্ছে, তো কে লিখেছে গানটা, আবু হানা মুস্তফা কামাল নাকি ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান? তখন সত্যদা বললেন, না, ওই যে ছেলেটার দাড়ি খুব ঠিক মতো উঠেনি, ওই বাচ্চা ছেলেটাই লিখেছে এই গানটা। তারপর উনি এত বেশি খুশি হলেন, ওকে জড়িয়ে ধরলেন, ধরিয়ে বললেন যে আমার সব ছবির গান তুমি লিখবা। এই যে পথ চলা শুরু হলো। স্যার থাকলে আমি জিজ্ঞেস করতাম যে এই কথাটা কি আসলে পেনিট্রেট করলো কিনা, যে ওই সময় যে বললেন উনি, তখন তো আরো বেশি চেষ্টা করেছেন। অবশ্যই তখন তো অনুপ্রাণিত হলো, স্বাভাবিক। যে কোনো একটা কাজের স্বীকৃতি যখন পায় তখন কিন্তু ইন্সপায়ার্ড তো হয়, এবং মানে কাজের আগ্রহটা, দায়িত্ববোধটা বেড়ে যায়। একদম। আমাকে ইচ্ছে ওনার ব্রেনটাকে যদি আমরা একটু স্ক্যান করতে পারতাম, উনি কিভাবে চিন্তা করতেন আসলে। এবং সত্যি ওয়ান অফ গ্রেটেস্ট ভোকাবুলারিজ তার গানের মধ্যে দিয়ে উঠে এসেছে কিন্তু। এবং একরাশ কথাটাও কত সুন্দর। এবং আমার মনে হয় যে সর্বাধিক গান তিনি লিখেছেন। আমরা যদিও গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য কোনো চেষ্টা করি, আমি বলতে পারবো দর্শকদেরকে, মানে এটা তো আসলে ওভাবে কাউন্ট না, তবে বাবার যেটা বলেছেন যে আমি তো রেডিও, টেলিভিশন, ফিল্ম সব জায়গায় লিখেছি, মানে অ্যাবাভ 20,000 তো হবেই। তবে আমরা তো অবশ্য সব কালেক্ট করতে পারিনি, প্রায় 6,000-এর মতো গান এখন আমাদের কালেকশনে আছে, যেটা দিয়ে আমরা বই আকারে বের করছি। তারপরে এখানে অনেক গান হারিয়ে গেছে কিভাবে, ওই যে
ইয়ের সময়, লিবারেশনের সময়। Okay. হ্যাঁ, ও তো তখন স্যার তো পালাতে কাগজে ছিল। লিখতেন, হ্যাঁ। কাগজে লিখতেন নিশ্চয়ই। ও সব সময় ও কিন্তু ডায়েরি মেনটেন করতো না, খুব কম, খুব কম। এরকম রেডিও এই লিবারেশনের সময় কিন্তু ওর অনেক হারিয়ে গেছে। মানে বাবার লেখা গানগুলো বাবার কাছে নেই, কিন্তু যে সিঙ্গাররা গেয়েছে ওনাদের কাছে আছে। ওভাবে আমরা কালেক্ট আমরা ওখান থেকে মানে 6000 পর্যন্ত করা গেছে। যেটাতে আমরা বই বের করছি, অল্প কথার গল্প গান। ওখানে প্রতিটি খণ্ডতে তুমি বাবার লেখা গানগুলো পুরো লিরিক্স সহ পাবে, 200 থেকে 250টি, এবং প্রায় 25 থেকে 50টি গানের হিস্ট্রিও আছে। মানে গানের পটভূমি। আমার কাছে একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল কি মনে হয়, বইগুলো পড়লে, শুধু পড়ে যাই, হ্যাঁ, we can gain a lot of মানে knowledge from that, হিস্ট্রি জানতে পারবে, vocabularies জানতে পারবে। হ্যাঁ, মানে এটাও আমি বলবো সবাইকে মানে বইটা কালেকশন অবশ্যই করতে, করবে, নিশ্চয়ই পড়তে, বিশেষ করে আগুনের সাথে বসবাস 1, 2 দুইটাই। হ্যাঁ, কারণ গাজী মাজহারুল আনোয়ার তো একটা ইতিহাস, একটা প্রতিষ্ঠান, একটা বাংলাদেশ। উনি আমাদের সংস্কৃতির প্রতিটি অঙ্গনকে তার সৃষ্টি দিয়ে এতটাই সমৃদ্ধ করে গেছেন যে আমরা পুরো জাতি ওনার কাছে ঋণী। যার ফলে হবে কি, এই মানে প্রজন্ম থেকে প্রজন্ম এই বই পড়লে ওর সম্বন্ধে জানতে পারবে এবং গর্ব করে বলতে পারবে যে আমাদের একজন গাজী মাজহারুল আনোয়ার ছিল। গাজী মাজহারুল আনোয়ারদের গর্ব, আমাদের অহংকার। আর ওকে জানলেই পুরো বাংলাদেশ জানা হবে, কারণ ও তো অনেক অনেক অত্যন্ত দেশপ্রেমিক, গ্লোবাল স্কেলে জানতে পারবে, জানা উচিত আসলে। ওনার দেশের গানগুলো তুমি পড়লেই শুনলেই বুঝতে পারবে যে কতটা দেশপ্রেমিক। আমরা তো জানতে পেরেছি, তার কাছ থেকে একটু জানার সুযোগ হয়েছে আমাদের। একজন গাজী মাজহারুল আনোয়ার ইজ আ ইনস্টিটিউশন ফার্স্ট অফ অল, এন্ড আপনি যেমনটি বললেন যে গ্লোবাল স্কেলে স্যারকে রিপ্রেজেন্ট করার মতো আসলে আমাদের সেই ক্ষমতা আছে কিনা সেটাও আসলে সন্দেহ আছে। হ্যাঁ, যেমন মানে ও এমন দেশপ্রেমিক। আমি একটা উদাহরণ দিই, একবার আমেরিকায় গিয়েছিলাম, ওকে রিসেপশন দেওয়া হয়েছিল। তখন সেখানে মানে একজন ওকে প্রশ্ন করলো যে আপনার মুখ থেকে আপনার দেশ বাংলাদেশ সম্পর্কে জানতে চাই, নিজের সম্পর্কে। বাবাকে জিজ্ঞেস করেছিল যে সবাই আপনাকে নিয়ে বলছে, এখন আপনি আপনার নিজেকে নিয়ে বলুন, আপনি নিজেকে কিভাবে বিশ্লেষণ করবেন। তৎক্ষণাৎ বাবা বলেন, যদি আমাকে জানতে স্বাদ হয়, বাংলার মুখ তুমি দেখে নিও। মানে তার পরবর্তী পর্যায়ে এই গানটা ছবিতে ব্যবহার করা হয়েছিল, হারজিত ছবিতে। সাবিনা ইয়াসমিন গেছেন, সত্য সাহার সুর ছিল। মানে ইনস্ট্যান্ট বল, যদি আমাকে জানতে স্বাদ হয়, বাংলার মুখ তুমি দেখে নিও। কতটা দেশপ্রেমিক হলে, দেশকে ভালোবাসলে এরকম ইনস্ট্যান্ট দেশকে ধারণ করতেন, ধারণ করতো, লালন করতো। একদম তার দেশের গানগুলো শুনলেই তুমি বুঝতে পারবে। আমরা গাই আসলে একদম সেই আসলে একজন স্যারকে নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না আসলে। তবে আমি আজকে বিশেষ করে আগুনের সাথে বসবাস নিয়ে কথা বলতে চাই। আজকে দ্বিতীয় খণ্ডটি আছে, যেমনটি ম্যাডাম বলছিলেন যে দুটো একসঙ্গে পড়লে মানে বেশি মজা লাগবে, মানে মজা লাগবে। একদিক দিয়ে মানে ব্যক্তির জীবন জানা যাবে, স্ট্রং পার্সোনালিটি ছিল। আর একটা মানুষের ভালো মানুষ হলে যতগুলো গুণাবলী থাকা দরকার, ওর মধ্যে সবগুলো গুণাবলী ছিল। আসলে যে কথাগুলো আমরা বলছি সবগুলো বইয়ে আছে, বই থেকেই বলছি। একদম 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 গাজী মাজহারুল আনোয়ার স্যারের ফ্যামিলিটা আসলে খুব অ্যাসপিরেশনাল আমাদের কাছে। আমরা খুব উই লুক ফরওয়ার্ড টু, আমি একটু ভেতরের কথা বলছি, আমরা বলা হয় না সেটা, বিকজ আমরা যেটা আসলে উই টেন্ড টু বিলিভ যে একটা সাংস্কৃতিক পরিবার যখন হয় সেখানে একটা একটা মানে অন্ধকার থাকে, কিন্তু এই অন্ধকার আমরা দেখতে পাই না আপনাদের কাছে। সেটা বাবারই মানে ক্রিয়েট করা, আমি বলবো যে আমাদের ফ্যামিলি বন্ডিং, রাইট, সেটা। কিন্তু আমি এবং আমার ভাই, আমরা কিন্তু বাবা ছাড়া কিছু বুঝি না। কারণ ভাইয়া হয়তো এই লাইনে নেই, সে ব্যবসা বিজনেস করছে, বাট ভাইয়াকে তুমি উইকিপিডিয়া বলতে পারো। মানে আমার ভাই হচ্ছে বাবার যত গান, শুধু বাবার না, বাবার যত সহকর্মী যারা ছিলেন প্রত্যেকের গান কে কখন লিখেছে, কে কখন সুর করেছে, কোন সিনেমার গান, ছবির পরিচালককে, প্রযোজককে, কত সালে রিলিজ হয়েছিল, এই গানের পেছনে, চলচ্চিত্রের পেছনে কাহিনীগুলো কি সে তোমাকে মুখস্থ বলবে। দ্যাট মিন সে কতখানি ধারণ করতো। কারণ বাবা যেহেতু এই জগতে কাজ করছেন, এবং আমার এবং ভাইয়ার কাছে আমার মনে হতো যে আমাদের পুরো অস্তিত্বটা জুড়ে আসলে বাবা। কারণ বাবার গান, বাবার সিনেমা ছাড়া আমাদের কথা বলারও কোনো টপিক নাই, এরকম একটা বিষয়। এবং আমরা তখন অনেক আগের কথা, এটা সিনেমার অ্যাডগুলো পেপারে আসতো। আমি এবং আমার ভাই করতাম কি,
কাটিংগুলো রেখে দিতাম কেটে 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 এগুলোকে করতাম কি আমাদের গ্রিলে ঝুলিয়ে দিতাম স্কচ টেপ দিয়ে এবং বলতাম যে আজকে এই ছবিটা রিলিজ করেছি, সকালবেলা নিচে 4টা-5টা কাগজ লাগাতাম, সকাল থেকে রাত পর্যন্ত কাগজ থাকলে এই ছবিটা হিট হবে, আর কাগজ পড়ে গেলে বাবার এই ছবিটা ফ্লপ হয়ে যাবে। আমরা এভাবে প্রেডিকশনও করতাম, মানে এ ধরনের একটা বিষয় ছিল। সত্যি বর্ণাঢ্য পরিবার আসলে আমি কি বলবো, আই ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস দিস। এটা মনে হয় স্যার ভালো বলতে পারতেন যদি থাকতেন এখানে শব্দ দিয়ে। আমি মানে ও তো এত ব্যস্ত, কিন্তু পরিবারকে সেই সময় সেটি বারবার আমি এমফাসাইজ মানে এত সময় দিত, আমার খোঁজ খবর নিত যে ওর কোন ক্লাসে কেই পড়ছে, পড়াশোনা কেমন হচ্ছে, আর বাংলা নোটগুলো কিন্তু ও নিজে করে দিত, যার ফলে ওরা দুই ভাই বোন সব সময় আমি জানতাম না, আজকে প্রথম শুনলাম। নোট কি স্যার করে দিতেন? বাংলা নোটগুলো, বাংলা রচনা, ভাব সম্প্রসারণ এবং রচনা, ভাব সম্প্রসারণ এগুলো সব ও করে দিত। স্বাভাবিক, এগুলো একটু অন্যরকম হতো না? ওরা দুই ভাই বোন কিন্তু বাংলা সব সময় হাইয়েস্ট মার্কস পেত। হ্যাজ টু ডেফিনেটলি। এবং আমরা ভাইয়াকে একদিন চাই আসলে, we want to brought him to the সে light. আর অনেক কিছু বলতে পারবে, Right, মানে তুমি যা যা জানতে চাও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, ও তো ইতিহাস একদম সব। খুব ইন্টারেস্টিং আড্ডা হবে, তিনজনকে একসাথে পেলে বরঞ্চ বেশ স্যারকে আরো ভালোভাবে জানতে পারবো আমরা আসলে। একটা স্ফিয়ার না আসলে ওনার, অনেকগুলো স্ফেরিক্যাল ব্যাপার তো। আই থিংক আমরা এখনো ডিসকভার করতে পারিনি মনে হয়। গাজী নজরুল আনোয়ার মুখস্থ আমাদের, আমরা সব বলে দিই। ওনার গানটাই শেষ করতে পারছি না আসলে, কোথায় যে শেষ হবে। চলচ্চিত্র, হ্যাঁ চলচ্চিত্র তো বানিয়েছে 47-48টার মতো। দেশচিত্র কথা ছিল, দেশচিত্র কথা ছিল। তবে বাবা কিন্তু নিজেকে গীতি কবি হিসেবে পরিচয় দিতে বেশি ভালোবাসতো, কারণ বাবা বলেছেন যে আমি চলচ্চিত্রে তো এসেছি পরে, কিন্তু গান দিয়ে কিন্তু আমার শুরু, এবং গানের টাকা দিয়ে আমি সবকিছু করেছি, ইন্ডাস্ট্রি, ফিল্ম সবকিছু গানের টাকা দিয়ে। এজন্য গানের প্রতি তার অসম্ভব শ্রদ্ধা, ভালোবাসা, কি বলো, সবকিছু গানই তার সবকিছু। কেউ যদি বলতো যে কয় সন্তান, 2 সন্তান, তাই না? না 2 সন্তান না, হাজার হাজার সন্তান, মানে তার প্রতিটা সৃষ্টি তার সন্তান। হ্যাঁ, বলতো যে আমার এক একটা গান এক একটা সন্তান। আমরা নিশ্চয়ই সামনে আরো শুনতে পারবো অনেক কিছু এভাবে করে, বইয়ের মাধ্যমে হোক, কথা দিয়ে হোক, বাট এরকম আয়োজনের মধ্যে দিয়ে হোক। এবং আমরা অবশ্যই উপর ভাইকে চাই একবার এখানে, উনি আসবেন, আমাদের সঙ্গে আড্ডা দেবেন। আমরা খুব একটা মজার আড্ডা এক্সপেক্ট করছি আসলে দর্শকদেরকে নিয়ে। এবং সামনে কোনো কাজটা যদি থাকে স্যারকে নিয়ে আমাদের একটু জানাবেন আজকেই, মানে নেক্সট বই কবে আসতে পারে এরকম। নেক্সট বই তো আমরা এভরি ইয়ারই আসলে একটা টার্গেট করেছি যে বই মেলার আশেপাশে, কারণ বাবার জন্মদিনটাও 22শে ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি মাসে, তো সেটার আশেপাশে আমরা ওই যে বাবার অল্প কথার গল্প গান, পাশাপাশি মায়ের আগুনের সাথে বসবাস পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আমরা ধারাবাহিকভাবে বের করব। আর হচ্ছে বাবা বেশ কিছু মৌলিক গান লিখে গিয়েছেন দিঠির খাতা নামে একটি খাতায়, সেখানে আমার জন্য বেশ কিছু মৌলিক গান আছে। আমি সেই গানগুলোকে আস্তে আস্তে দর্শক শ্রোতাদের সামনে আনবো। প্লিজ থামাবেন না এই কাজটা, রিকোয়েস্ট করছি। আর ওই যে অল্প কথার গল্প গান তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম খণ্ড বেরিয়েছে, আর ষষ্ঠ খণ্ড এখন প্রস্তুতির পথে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তো অনেক কষ্টের কাজ, এতগুলো গান কালেকশন করে লিপিবদ্ধ করা, অনেক কষ্ট। We are not even in the brink of the collection. আমরা 6000 মাত্র করতে পেরেছি শুনলাম, out of 20,000. আমাদের we have lot to go. এবং 10 বছর 15 বছর চলে যাবে, লাগুক, তারপর হোক, কাজ চলুক, আমরা অব্যাহত রাখবো চেষ্টা। একদম আমরা চাই সেটা থাকুক। এবং আমরা শেষ প্রান্তে চলে এসেছি আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ জোহরা গাজী, আপনাকে আজকে এরকম একটি বই নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন, দর্শকদের উদ্দেশ্যে কথা বলছেন স্যারকে নিয়ে, এবং স্যারকে নিয়ে আমরা শুনতে চাই আসলে খুব আগ্রহের সঙ্গে, বিকজ উই হ্যাভ দ্য লিভিং লেজেন্ডস এবং নন লিভিং লেজেন্ডস আছে যারা আছেন, তাদের মাধ্যমে আমরা আসলে তাদের সৃষ্টিগুলো উপভোগ করতে পারি। তাদের কথা জানতে গেলে আসলে আমাদের সোর্সেস আমার মনে হয় গ্লোবাল স্কেলে অনেক কম। আমি জানি না দিথিয়ানো নিশ্চয়ই এটা এগ্রি করবেন কিনা, বাট আমাদের মনে হয় অনেক কম। তাদের অনুযায়ী তাদের ভাস্ট এনার্জি বা তাদের যে ক্রিয়েশনস যে স্কেলে, সেই স্কেলে আমাদের নলেজ অনেক খুব কম পেছনে। এই গল্পের মাধ্যমে আসুক, আমরা তো এগুলো মনে করো পারিবারিক উদ্যোগে আমরা করেছি। আমার মনে হয় সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আর পরিপূর্ণতা পাবে, বিশাল হবে। এবং আমি মনে করি লিজেন্ডদের মানে সবাইকে জানানোর জন্য যে আমাদের এই লিজেন্ড আছে, মানে সরকারি পৃষ্ঠপোষকতা অনেক দরকার। আমার কাছে একটা আফসোস মাঝে মাঝে লাগে যে বাংলাদেশ
যত কিছুই হোক অবশ্যই উন্নয়নশীল দেশ, কিন্তু তারপরেও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের মধ্যেই বিবেচিত হয়। আমার কাছে মনে হচ্ছে বাবার জন্মটা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজের কোথাও হতো তাহলে হয়তো তার পৃথিবীতে তার ব্যাপ্তিটা আরো অনেক বেশি হতে পারতো। এবং একটা মূর্তি বানিয়ে একদম এটা তো হয়েছে, অনেক জায়গায় তো হয়েছে। সেটাই বললাম যে নলেজটা আসলে হয়তো ওটাও চলে আসবে। নলেজ কামস উইথ পাওয়ার অ্যান্ড প্রোগ্রেশন, সো এটা হতেই পারে, পসিবল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের দুজনকে আজকের আয়োজনে এত সুন্দর করে বলবার জন্য। সবসময় সুন্দর করে বলেন, দিদি আপু বলে সবসময়, এবং উই লুক ফরওয়ার্ড টু আদার ইনফরমেশনস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড সিক্রেটস অ্যাবাউট আওয়ার লেজেন্ড গাজী মাজহারুল আনোয়ার স্যারকে আবারও সম্মানের সাথে স্মরণ করছি এবং তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। আমাদের অভিভাবক ছিলেন আসলে, খুব কাছ থেকে আমরা তাকে দেখার সুযোগ পেয়েছি, এটা সবচেয়ে বড় ব্যাপার, আমাদের জন্য সৌভাগ্যের। আজকের মতো এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন এবং নিশ্চয়ই দুটি খণ্ড পড়ার চেষ্টা অন্তত করবেন, তাহলে অনেকটাই বাংলা গান সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আমার কাছে মনে। এবং শেষটায় আমাদের আরেকজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ স্যারকে আমরা শুভেচ্ছা জানাতে চাই তার জন্মদিনের, এবং তাকে শুভেচ্ছা জানিয়ে আজকে আয়োজন শেষ করতে চাই। আপনি ভালো থাকবেন স্যার, এবং আপনার সদা সুস্থতা কামনা করি, এবং আপনি আমাদেরকে আরও গান উপহার দেবেন সে প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।